এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। গভীর রাতে তলপেটে কারো ঠোঁটের শীতল ছোঁয়া অনুভব করতে ঘুম হালকা হয়ে যায় রাত্রিপ্রিয়ার। এরই মধ্যে হাত জোড়ার মালিক আরো একটু গম্ভীর হলো। ধীর গতিতে রাত্রিপ্রিয়ার কপালে কপাল ঠেকিয়ে উষ্ঠে গভীর চুমু খেল, এরপর মৃদু কণ্ঠে শুধালো, তোমাকে দেখার তৃষ্ণায় পড়ছে মন, ধুকছে হৃৎপিণ্ড। এত দেখি তোমায়, তবুও মনে হয় দেখি না বহুকাল। ওহে মন বধুয়া, নিশি রজনীতে অন্যের ঘুম কেড়ে নিয়ে তুমি সুখের নিদ্রায় আচ্ছন্ন। একবার চেয়ে দেখো মনোহরিণী, তোমার ঠোঁটের পরশ পেতে এক যুবকের বুকে কতটা উত্থাল পাথাল ঢেউ বইছে। কানের কাছে ফিসফিসিয়ে বলা কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে পুরোপুরি নিদ্রাচ্ছন্ন ভাব কেটে যায় সপ্তদশী রাত্রিপ্রিয়ার। ভয় পেয়ে ধরফড়িয়ে শোয়া থেকে ওঠার চেষ্টা চালালো মেয়েটা। এরই মধ্যে তাকে নিজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় এক যুবক। চমকালো রাত্রিপ্রিয়া, চিৎকার করার চেষ্টা চালালো, সে চেষ্টা বিফলে গেল। যুবকটি তড়িৎ গতিতে তার অধরের সাথে নিজের অধর ডুবিয়ে দিল। পরিচিত পুরুষের ঘ্রাণ, তার আদরের ছোঁয়া অনুভব করে কিছুটা শান্ত হলো রাত্রিপ্রিয়া। এরই মধ্যে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। যুবকটি প্রেয়সীকে আশ্বাস দিয়ে বলা, ভয় পেও না জান, আমি আমি তোমার নেতা সাহেব। চিৎকার করো না জান, কেউ শুনে ফেলবে। শান্ত হও সোনা, 1 মিনিট। নড়ো না জান, চুপটি করে মিশে যাও তৃষ্ণার্থ বুকের মাঝে। বলতে বলতে হাতের বাঁধন আরো একটু শক্ত করলো নেতা সানাম চৌধুরী। চট করে মাথা তুলে তাকালো রাত্রি। ড্রিম লাইটের আলোয় পরিচিত মুখটা একবার পর্যবেক্ষণ করে স্বস্তি পেল। অপ্রত্যাশিত লোকটাকে এত রাতে নিজের কাছাকাছি দেখে খানিকটা বিস্মিত কণ্ঠে শুধালো, সানাম ভাই, আপনি? কি ব্যাপার সুন্দরী, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? একদম বাজে বকবেন না সানাম ভাই। সানাম চৌধুরী ব্যতীত তার বেডরুমে এসে তার প্রাণ প্রিয় অর্ধাঙ্গিনীকে স্পর্শ করার মতো দুঃসাহস কি কারো আছে বেগম সাহেবা? এটা আপনার বোঝা উচিত ছিল। দুদিন আগে অফিসিয়াল কাজে ঢাকা থেকে সিলেট গিয়েছিল নবনির্বাচিত মন্ত্রী সানাম চৌধুরী। তার আরো একদিন পরে আসার কথা ছিল। রাত এখন 2টা কি 3টা। গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিতভাবে স্বামীকে নিজ কক্ষে দেখে যত বিস্ময় রাত্রের, তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, দুঃখিত নেতা সাহেব, ঘুমের মধ্যে হঠাৎ করে এমন স্পর্শ পেয়ে হকচকিয়ে গিয়েছিলাম। আপনার তো আজকে আসার কথা ছিল না। এত রাতে কোথা থেকে আসলেন? আপনি আসবেন আমাকে জানালেন না কেন? সানাম চৌধুরী প্রিয়তমা স্ত্রীর গালে হাত বুলিয়ে দিয়ে বলল, হঠাৎ বউয়ের কথা মনে পড়ছিল, প্রেম প্রেম পাচ্ছিল খুব, তাই আর থাকতে পারলাম না বেগম সাহেবা। পৃথিবীতে আপনি একমাত্র নারী যাকে দেখার তৃষ্ণাই জনমের সানাম চৌধুরীর রয়েই যাবে। যদি সম্ভব হয় পরপারেও আমি আপনার পিছু নেব মনোহরিণী। আপনাকে ছাড়া একা থাকাটা আজকাল ভীষণ দায় হয়ে গিয়েছে। আপনি জাদু জানেন বেগম সাহেবা, নয়তো গুরুগম্ভীর রগচটা সানাম চৌধুরী একজন রমণীর টানে এত রাতে ছুটে আসতো না। বলুন তো বেগম সাহেবা, কোন কবিরাজের থেকে এই ভয়ঙ্কর কালো জাদু করেছেন আমায়? আমি মোটেও আপনাকে কালো জাদু করিনি নেতা সাহেব। ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছি আপনাকে। মায়া দিয়ে মায়ার জাদুতে বেঁধে নিয়েছি মনোগহ্বরে। ওখানে অন্য নারীর প্রবেশ নিষিদ্ধ। আপনার হৃদমাজারে শুধুমাত্র আমার রাজত্ব চলবে। ওখানে একমাত্র আপনার রাত্রিপ্রিয়ার বিচরণ। এই বাঁধন ছিন্ন করার ক্ষমতা আপনার নেই নেতা সাহেব। সানাম চৌধুরী নিজের সাথে জড়িয়ে নিল প্রিয় অর্ধাঙ্গিনীকে। তার কপালে চুমু খেয়ে বলল, আপনার বাঁধন আরো গাঢ় হোক, প্রাণবন্ত হোক মনোহরিণী। আপনার দেহের সাথে আমার দেহ, মনের সাথে মন আষ্টে পৃষ্ঠে মিশে যাক।
এই বাঁধন ছিন্ন হওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যাক। প্রিয় পুরুষে মুখে মৃত্যু শব্দটি শুনে কেঁপে উঠল সপ্তদশীর বুক। কেননা শখের পুরুষের ক্ষেত্রে বাঙালি নারী ভীষণ দুর্বল। তার কিছু হাওয়া তো দূর, তার মুখে সামান্য মৃত্যু শব্দটা শুনল হৃৎপিণ্ড তড়াক করে উঠে। পরমুহূর্তে রাত্রিপ্রিয়া লুকায় স্বামীর থেকে নিজেকে ছাড়াতে শক্ত কণ্ঠে বলে, একদম বাজে কথা বলবেন না সানাম ভাই। অনেক জার্নি করে এসছেন, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি আপনার জন্য খাবার গরম করে নিয়ে আসছি। সানাম চৌধুরী তৎক্ষণাৎ প্রেয়সীর হাত ধরে টেনে দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে বলল, তোমার কি মনে হয় মনোহরিণী, সালাম চৌধুরী তোমার কাছে এত রাতে খাবার খেতে এসেছে? এখন ভাত নয়, অন্য কিছু খাবো আমি। কিশোরী মেয়েটা অবুঝের মতো পাল্টা প্রশ্ন করল। আশ্চর্য, এমন করছেন কেন সানাম ভাই? এত রাতে ভাত ছাড়া কিছু নেই, কি খাবেন আপনি? আই নিড বউয়ের চুমু, আদর, সোহাগ। স্বামীর বেফাস কথায় কান গরম হয়ে গেল মেয়েটার। লজ্জা পেয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে কণ্ঠে কৃত্রিম রাগ মিশিয়ে বলল, দেখি ছাড়ুন আমায়, দিন দিন আপনি দারুণ অসভ্য হয়ে যাচ্ছেন সানাম ভাই, মুখে কিচ্ছু আটকায় না। বউয়ের কাছে সব পুরুষই অসভ্য হয় সুন্দরী। অসভ্য না হলে ইহজন্মে আর বাবা ডাক শুনতে পারবো না। এই যান, চলো না ঘরে নতুন অতিথি আনার ব্যবস্থা করি। এত কিছু তো লজ্জা লাগলো, এবার লজ্জার বাপ মা 14 গোষ্ঠী এসে ভিড় জমিয়েছে সপ্তদশী মেয়েটার মাঝে। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়েছে ফর্সা মায়াবী মুখখানায়। মানুষটা দারুণ অসভ্য, তাকে ক্ষণে ক্ষণে লজ্জা দিতে উস্তাদ। মেয়েটার লজ্জারাঙা মুখখানায় যেন তাকে আরো আকর্ষণীয় লাগছে। বইয়ের এই রূপে বেসামাল হয়ে পড়ল সানাম চৌধুরী। সে দেরি করল না এক মুহূর্ত, নিজের সাথে আগলে নিল তার মনোহরিণীকে। কোমর সমান খোলা রেশমি চুলে মুখ ডুবালো, অতঃপর কানে কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে শোধালো, লাজুক লতা, তোমার লাজুকতা কাটাতে হবে তো জান, না হয় আমাদের বাচ্চারা আমাদের মাঝে আসবে কি করে? এতদিনে বউয়ের লজ্জায় যদি ভাঙতে না পারি, তাহলে আমি কিসের পুরুষ, কিসের আবার জনগণের নেতা? কান চেপে ধরল রাত্রিপ্রিয়া। বাঁকা হাসলো সানাম চৌধুরী। মেয়েটাকে লজ্জা দিতে তার দারুণ লাগে। প্রেয়সীর এই রূপ সে বেশ এনজয় করে। উপায়ন্তর না পেয়ে স্বামীর চওড়া বক্ষে মুখ লুকালো রাত্রে। লোমশ যুক্ত বুকখানায় হাত দিয়ে মৃদু কিল দিয়ে বলল, প্লিজ একটু চুপ করুন আপনি, আমার অস্বস্তি লাগছে। থেমে গেল সানাম চৌধুরী। মনোহরিণীকে বুকের মাঝে আগলে নিয়ে তার শরীরের ঘ্রাণ নিজেকে রাঙালো। আবদার স্বরূপ বলল, জাস্ট 5 মিনিট এভাবে থাকো, যান, নড়ে না যান। এরপরই আমি ঘুমোবো। ভীষণ টায়ার্ড লাগছে শরীর। তোমাকে ছাড়া অচেনা বেডে, অচেনা জায়গায় এই 2 দিন একদমই ঘুম হয়নি। রাত্রিপ্রিয়া শান্ত হলো। নিজেও অনুভব করছে খুব সুন্দর মুহূর্তটাকে। আবেশে চোখ বন্ধ করলো সানাম চৌধুরী। কোনো কামুকতা ছাড়াই হুঠাৎ প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মধ্যে রয়েছে আলাদা প্রশান্তি। মিনিট 10 পরে পার হলো সেভাবেই। অতঃপর মনোহরিণীর কোলে আলগোছে মাথা রেখে শুয়ে পড়ল ছেলেটা। রাত্রিপ্রিয়া পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিল তার। মিনিট 10 মাঝে বউকে বুকের মাঝে চেপে সুখের নিদ্রায় আচ্ছন্ন হলো সানাম চৌধুরী। স্মৃতিচারণ। এই নারীটি তার বড় আদরের, বহু শখের সানাম চৌধুরীর বড় ফুপির একমাত্র মেয়ে রাত্রিপ্রিয়া। সেবার যুবক বয়সে ফুপির বাড়িতে গিয়ে বাড়ন্ত কিশোরীর মাঝে চোখ আটকে গিয়েছিল তার। পুরো যুবক বয়সটা তার কেটেছে লেখাপড়া আর রাজনীতি নিয়ে। ওসব প্রেম ভালোবাসা তার জীবনে আসেনি বলে ভুল হবে। সানাম চৌধুরী সেসবে জড়ায়নি। বহু নারীর কাঙ্ক্ষিত পুরুষ সানাম চৌধুরী। বহু নারীর মাঝে থেকে তার দৃষ্টি জোড়া মুগ্ধতা খুঁজে পেল এক মায়াবিনী কিশোরীর মাঝে। সেই যে দৃষ্টিতে আটকে গেল মেয়েটার উপর, এরপর আর নজর নড়বড়ে হয়নি। তখন রাত্রি ছিল সবে 14 কি 15 বছরের কিশোরী, আর তার বয়স ছিল 29। নিজেদের বয়সের বিশাল ফারাক উপলব্ধি করে নিজের বিবেকের কাছে হেরে গিয়েছে সানাম চৌধুরী। নিজের ভালোবাসা
আসক্তি অনুভূতিকে দমিয়ে রেখেছে বহুদিন। এটা তার কাছে ছিল বড়ই লজ্জাজনক পরিস্থিতি। এরপর থেকে সব সময় এড়িয়ে চলতো মেয়েটাকে। হঠাৎ করে তার প্রণয়ের মধ্যেও মহেন্দ্রক্ষণ আসলো, যখন তার ছোট বোন পায়েল এসে বলল রাত্রি তাকে মনে মনে পছন্দ করে। সেদিন সানাম চৌধুরী ভুলে গেল নিজেদের বয়সের ব্যবধান, বাবার কাছে আবদার করেছিল। বড় ফুপির মেয়েটাকে আমার লাগবে বাবা। সবটা শুনে সালাম চৌধুরী আশ্বাস দিয়ে ছেলেকে বলল, মেয়েটার বয়স অল্প, এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়। তুমি যদি তার বিয়ের উপযুক্ত বয়স হওয়া অবধি অপেক্ষা করতে পারো, তবে এই বিষয়টা নিয়ে ভাববো আমরা। সালাম চৌধুরীও চমৎকার এক হাসি দিয়ে বাবাকে বলল, তাকে পাওয়ার লোভ আমার রয়েই যাবে বাবা। তাকে পেতে যদি আমার আরও কয়েক যুগ অপেক্ষা করতে হয়, তবুও আমি তাকে পাওয়ার দাবি ছাড়বো না। ছেলের কথার মাঝে লুকিয়ে ছিল গাঢ় আকুলতা, একটা স্নিগ্ধ ভালোবাসা যা উপলব্ধি করতে ভুল করেনি বিচক্ষণ পুরুষ সালাম চৌধুরী। এরপরই বোনের সাথে কথা বলে সালাম চৌধুরী। ভাইয়ের প্রস্তাবে অমত করেনি রাত্রিপ্রিয়ার বাবা মা। ছেলেটা তার মেয়ের থেকে বয়সে একটু বড় হলেও যোগ্য পুরুষ সালাম চৌধুরী। সুদর্শন, লেখাপড়া, কেরিয়ার, ব্যক্তিত্ব সহ সব দিক দিয়ে খুব কম বয়সেই নিজেকে যোগ্য করে গড়ে তুলেছে, নিজেকে ফিট রেখেছেন। বয়স 30 বা 29-এর কোঠায় হলেও বোঝাপড়ার উপায়ন্তর নেই। মনে হচ্ছে 22 কি 25 বছরের এক যুবক। এমন একটা ছেলে মেয়ের জামাই হিসেবে কে না চায়? সব থেকে বড় কথা, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, এরপর আর কারো অমত থাকে না। দুই পরিবার মিলে এদের বিয়ের পাকাপোক্ত কথা বলে রাখে। শুধু মেয়েটা বড় হওয়ার অপেক্ষা করছিল সবাই, কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন। রাত্রিপ্রিয়ার বয়স যখন 17, ঠিক তখনই মা মারা গেল। সদ্য কলেজে পুরো রাত্রিপ্রিয়া একা হয়ে যায়। তার কোনো ভাই বোন নেই, দেখাশোনার জন্য কেউ নেই। বাবা আনোয়ার একজন ব্যবসায়ী, সারাক্ষণ অফিস কাজ এইসব নিয়েই বাইরেই থাকতে হয় তাকে। অজ্ঞতা সালাম চৌধুরী কিছুদিন আগে ঘরোয়াভাবে নিজের একমাত্র ভাগ্নিকে তার একমাত্র পুত্রের বউ করে নিজের ঘরে নিয়ে আসলেন। সেদিন সালাম চৌধুরীর জীবনে ছিল পৃথিবীর সবচেয়ে সেরা প্রাপ্তি। প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দে কেঁদেছিল সে। প্রেয়সীর হাত ধরে প্রথম কথা ছিল, সানাম চৌধুরীর জীবনসঙ্গী হিসেবে কবুল পড়ার জন্য আপনাকে স্বাগতম প্রিয় বেগম সাহেবা। এই যে আপনার হাত ধরেছি, এই হাত মৃত্যুর আগ অব্দি ছাড়ছি না। আপনার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ছাড়ার দৃঢ় প্রত্যাশা কামনা করছি। প্রথম রজনীতি শখের নারীটিকে বুকের মাঝে জড়িয়ে রেখেছিল ঘন্টার পর ঘন্টা। এরপর থেকে তাকে আর চোখের আড়াল করেনি সানাম চৌধুরী। পরম যত্ন, সীমাহীন ভালোবাসা দিয়ে বুকের মাঝে আগলে রেখেছে তার মনোহরিণীকে। বর্তমান সকাল 9টা। ঢাকা শহরের মেইন টাউনে দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটি হচ্ছে চৌধুরী ভিলা। চৌধুরী পরিবার যৌথ ফ্যামিলি। সালাম চৌধুরী ও রায়হান চৌধুরী দুই ভাই। সালাম চৌধুরীর একমাত্র ছেলে সালাম চৌধুরী, দুই মেয়ে পায়েল ও পরশ। এর মধ্যে সালাম চৌধুরীর বড় ছেলে ছোট ভাই রায়হান চৌধুরীর এক ছেলে এক মেয়ে। এই তো এদের নিয়ে চৌধুরী পরিবার। দুই ভাই নিজেদের বউ বাচ্চা নিয়ে সবাই একসাথেই থাকছে, ভবিষ্যতেও থাকবে। শাশুড়ি ও চাচি শাশুড়ির সাথে হাতে হাতে সাহায্য করে সকালের নাস্তা রেডি করছে রাত্রিপ্রিয়া। তার সাহেব এখনো ঘুমাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সালাম চৌধুরীর দুই মেয়ে পায়েল ও পরশ, রায়হান চৌধুরী, তার ছেলে সাইমান, মেয়ে তানহা সহ একে একে চৌধুরী পরিবারের সকলেই ডাইনিং টেবিলে উপস্থিত হলো। সকালের নাস্তাটা তারা সবাই একসাথেই খায়। দুই বউ শাশুড়ি মিলে এদের সবাইকে খাবার পরিচালনা করছে। এরই মধ্যে রাত্রি শাশুড়ি তানিয়া চৌধুরী পুত্রবধূকে বলল, তুমিও ওদের সাথে খেতে বসো বৌমা, এতটুকু আমি একাই পারবো। রাত্রি তৎক্ষণাৎ নিচু কণ্ঠে জবাব দিল, উনি উঠলে আমরা একসাথে খাবো মামুনি। আমি এদিকটা দেখছি, আপনি আর ছোট মামুনি খেতে বসুন। নেতা সাহেব গত রাতে বাড়িতে এসেছেন, এখনো সেই খবর কেউই শোনেনি। রাত্রি কথা বুঝতে পেরে সবাই অবাক হয়ে তার মুখের দিকেই তাকালো। এরই মধ্যে পাশ থেকে পায়েল বলল, তুই পাগল হয়েছিস রাত্রি? ভাইয়া কি বাড়িতে আছে নাকি? ভুলে গেলি ভাইয়া বাসায় নেই? সে আসবে কখন আর তুই এতক্ষণ না খেয়ে থাকবে?
বস বস, আমাদের সাথেই খেয়ে নে। বোনদের মধ্যে বয়সে সবার বড় পায়েল, এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী সে। সম্পর্কে এখন রাত্রি তার বড় ভাইয়ের বউ হলেও ও আগেকার নিয়মেই চলছে সব সব হুট করেই তো আর দীর্ঘদিনের অভ্যাস চেঞ্জ করা যায় না। পায়েলের কথা শুনে রাত্রি প্রিয়া মৃদু কণ্ঠে শোধালো, বড় আপু, উনি গতকাল রাতেই ফিরেছে, এখন বাসায় আছেন, ঘুমোচ্ছে এখন। সানাম ভাই, গত রাতে ঘুম হয়নি তাই আর তাকে সকাল সকাল ডাকিনি। তোমরা সবাই খেয়ে নাও। যা শুনে চমকালো সবাই। এরই মধ্যে দুঃখী দুঃখী মুখ করে তানহা বলা, বা কত প্রেম তাদের। আজ একটা জামাই নাই বলে কারোর জন্য এভাবে অপেক্ষা করতে পারছি না। ওর কথা শুনে হেসে উঠল সবাই। তন্মধ্যে সাইমন বোনের মাথায় টোকা দিয়ে বলল, যেখানে তোর বড় ভাই এই শীত ও বৌসা সিঙ্গেল বেডে ঘুমাচ্ছে, সেখানে তুই পুষ্ক মেয়ের জামের আশা করছিস? এই আশা বিলাসিতা মাত্র। ছেলের কথা শুনে চোখ গরম করে তাকালো রায়হান চৌধুরী, যা দেখে সাইমন আবারও দুষ্টু হেসে বলে উঠল, ওভাবে তাকে লাভ নেই রায়হান চৌধুরী। আপনি বিবাহিত পুরুষ হয়ে কি আর বুঝবেন এই শীতের সিঙ্গেলদের কষ্ট? একটা বউ থাকলে এতদিনে দাদা ডাক শুনিয়ে দিতাম। ভাতিজার কথা শুনে সালাম চৌধুরী কেসে উঠল। সানাম আর সাইমান দুজনেই প্রায় সমবয়সী। এই ছেলেটা তার ছেলের থেকেও নির্লজ্জ, ওকে কিচ্ছু আটকায় না। সাইমান একজন পুলিশ অফিসার, এদের বাপ ছেলের মধ্যে বন্ধুত্বের মতোই সম্পর্ক। তৎক্ষণাৎ রায়হান চৌধুরী পায়ের স্যান্ডেল খুলে ছেলের দিকে তাক করে গভীর কণ্ঠে বলল, জাস্ট তোর মুখটা বন্ধ কর বেয়াদব ছেলে, নয়তো জুতো দিয়ে তোর মুখ বন্ধ করব আমি। বিয়ে করতে চাস, শখ কত? তোর মতো বদমাশকে জেনে শুনে মেয়ে দিবে কে? হ্যাঁ রে, বুঝলি পায়েল, আজকাল সত্যি কথা বললে অনেকই গায়ে লাগে। শোনো আব্বু, কেউ মেয়ে না দিলেও সমস্যা নেই আমার। তুমি আছো না, আমার মেয়ে পছন্দ হলেই আমরা বাপ ছেলে গিয়ে মেয়ে তুলে আনবো। সাইমন, আমি তোর বাপ হই, বিয়াই না। তুই একটু মুখটা বন্ধ কর বাপ। এই নির্লজ্জ ছেলের কথা শুনে কবে জানি হার্ট অ্যাটাক হয়ে যায় আমার। এরা বাপ ছেলে তর্ক করছে, বাকিরা সবাই মুখ টিপে হাসছে। সানাম বেডরুম থেকে ফ্রেশ হয়ে কেবলই বেরিয়েছিল। দোতলার সিঁড়ির কাছাকাছি আসতে এদের কথোপকথন শুনতে পেল। তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, এই যে আমিও এসে গেছি মা, দ্রুত আমার খাবার রেডি করো, ভীষণ খিদে পেয়েছে। সবার দৃষ্টি পড়ল এবার সানাম চৌধুরীর মুখপানে। তানিয়া চৌধুরীর ছেলেকে দেখে মুখ গোমরা করে বলল, তুই গতকাল আসছিস সায়ু, অথচ আমার সাথে একটিবার দেখাও করলি না। সানাম চৌধুরী তৎক্ষণাৎ মাকে আলতো করে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, আসতে অনেক রাত হয়েছিল আম্মু, তোমরা সবাই ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। এরই মধ্যে সাইমন মুখ বাঁকিয়ে বলল, আসছে আমাদের নেতা সাহেব। তোকে ফোন করলাম, তুই গতকাল রাতেও বললি আমি সিলেট। এর মধ্যে বউয়ের টানে মধ্যরাতে বাসায় হাজির শালা। আহারে, আমার একটা বউ থাকলে রাত বিরতে আমিও তার টানে বাসায় চলে আসতাম, কিন্তু আমার বাপ আমার কষ্টটা বুঝলই না। প্রচুর কষ্ট বুকে। বলতে বলতে বুকে হাত চেপে ধরলো সাইমান। সানাম চৌধুরী ভাইয়ের পাশের চেয়ারটায় বসলো, এরপর ভাইয়ের পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলল, বাহ, তোদের যন্ত্রণায় তো দেখছি আজকাল বউয়ের কাছেও আসা যাবে না। বিয়ে করেছি কি আর একা একা রাত কাটানোর জন্য? আমি ভাই বউ পাগল মানুষ, বউ ছাড়া ঘুম আসে না রাতে, তাই মধ্যরাতেই চলে এসেছি। মামা মামিদের সামনে বসে স্বামীর বেফাস কথা শুনে লজ্জায় নিজের রুমে চলে গেল রাত্রি প্রিয়া। দুই নির্লজ্জ এক জায়গায় হয়েছে। সালাম চৌধুরী ও রায়হান চৌধুরী দুই ভাই নিজেদের অর্ধ খাওয়া প্লেট রেখে উঠে দাঁড়ালো। আজকালকার ছেলে মেয়েরা বড় বেপরোয়া, এরা গুরুজন মানে না। ওনারা দুই ভাই আর ছেলে মেয়েদের মাঝে থাকলোই না, নিজেদের অফিসে চলে গেল। তানিয়া চৌধুরী, সাইমানের মা রোকসানা চৌধুরীও ওইখান থেকে রান্নাঘরেই চলে গেল। এরা সবাই মজা করলেও আজ একদম চুপচাপ মনমরা হয়ে বসে আছে পরশ, যা দেখে সানাম চৌধুরী বোনের গালে হাত ছুঁয়ে আদরে কণ্ঠে শোধাল, তোর কি হয়েছে পরশ? আমাদের পাকনা বুড়িটা আজ এত চুপ কেন? পরশ সূক্ষ্মভাবে কিছু একটা এড়িয়ে গেল, মলিন মুখে হাসি টেনে বলল, আমার কিছু হয়নি ভাই, তোমরা কথা বলো, আমি শুনছি। বিচক্ষণ সানাম চৌধুরীর বুঝলো তার পিচ্ছিটার কিছু একটা লুক আছে। তার বোনেরা তার বড় আদরের, ছোট বোনকে সবার মাঝে আর প্রশ্ন করল না সে একাকী সময়ে জেনে নিবে ভাবলো। অপরদিকে বউ না খেয়ে রুমে বসে আছে। পর মুহূর্তে সানাম চৌধুরী
নিজের প্লেটের খাবার নিয়ে উঠে বউয়ের পিছু নিল। যেতে যেতে দুষ্টু হেসে বলল, হিস, বউটা আবার লজ্জা পেয়েছে গো। ও বউ, বউ গো, আমার মতো নিরীহ বাচ্চা একটা ছেলেকে এই দুষ্ট সাইমন্নার মাঝে একা রেখা চলে গেলা বউ। বউ গো, তোমার জামাইরেও একা পাইয়া টিজ করছে। বউ, আমারে বাঁচাও। বিলাপ করতে করতে রুমের ভিতরে প্রবেশ করল সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া বিছানায় বসেছিল। নেতা সাহেবের অদ্ভুত বিলাপের শুনে স্বামীর দিকে গরম চোখে তাকালো। তৎক্ষণাৎ দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চটজলদি। বরের মুখ চেপে ধরে শক্ত কঞ্চে বলল, ছি ছি সানাম ভাই, আপনি এত নির্লজ্জ। প্লিজ চুপ করুন, আমার ভীষণ লজ্জা লাগছে। বউয়ের মুখে ভাই ডাক শুনে এতক্ষণের হাস্যজল মুখখানা ভোতা হয়ে গেল সানাম চৌধুরীর। তৎক্ষণাৎ বউয়ের থেকে নিজেকে ছাড়িয়ে হাতে রাখা খাবারের প্লেটটা বেডের উপর রাখলো। পুনরায় বউয়ের দিকে ঘুরে বউয়ের মুখখানা দু হাতে ধরে উঁচু করে ধরল। চুপ করে বউয়ের গালে মৃদু একখানা কামড় বসিয়ে দিয়ে থতমত কঞ্চে বলল, তুমি সানাম চৌধুরীকে চরিত্রহীন তকমা লাগিয়ে দিতে চাইছো মনোহরিণী। পরকে তুমি আমার বউ হও। বউ কোথায় স্বামীকে বাবু, জান, কলিজা, সোনা, ময়না ইত্যাদি ইত্যাদি বলে ইমপ্রেস করবে, তা না করে উল্টো সারাদিন কানের কাছে এসে ভাই ভাই ডেকে আমার রোমান্টিক মুডের দফা রফা বানিয়ে দাও। চিন্তা করে দেখো, আমাকে তুমি ভাই ডাকলে তুমি সম্পর্কে আমার বোন হও, আর আমি বোনের সাথে ওইসব করছি ভাবছো? আস্তাগ ফিরুল্লাহ। সানাম চৌধুরী এতটা দুর্দিন এখনো আসে নাই বেগম সাহেবা। রাত্রিপ্রিয়া অধৈর্য হয়ে স্বামীর মুখ চেপে ধরে বলল, আল্লাহর ওয়াস্তে এবার আপনি একটু চুপ করুন। বহু বছরের পুরানো অভ্যাস, তাই হুটহাট সানাম ভাই হয়ে যায়। ক্ষমা করুন আমার চৌধুরী সাহেব। সে যাই বলো না কেন রাত্রিপ্রিয়া, নেক্সট টাইম আমায় শুধু ভাই বলে দেখিও। আমি তোমার অবস্থা সেদিন খুব খারাপ করে ছাড়বো, খুব বকবো তোমায়। নেতা সাহেবের হঠাৎ গুরুগম্ভীর কণ্ঠে হুমকি শুনে রাত্রিপ্রিয়া মৃদু হাসলা। পর মুহূর্তেই পা উঁচু করে স্বামীর খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে চুপচাপ করে চুমু খেলা। তৎক্ষণাৎ স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে আহ্লাদি কঞ্চে বলা, কিসের আবার ভাই? ভাই বলতে কোনো শব্দ হয় নাকি? যদি কোথাও থেকেই থাকে, আমি সেই শব্দকে বয়কট করলাম। আপনি আমার নেতা সাহেব, আমার নেতা যান। আই প্রমিস অমন ভুল আর আমার ইহ জন্মে হবে না নেতা সাহেব। বউয়ের কথা বলার ভঙ্গিমা দেখে ফিক করেই হাসলো সানাম চৌধুরী। অতঃপর বউকে পাজা কোলে উঠিয়ে নিল। রাত্রিপ্রিয়ার সাথে সাথে তার গলা জড়িয়ে ধরল। সানাম চৌধুরী বউয়ের ঘাড়ে চুমু খেয়ে বলল, এভাবে হার্ট টাচিং নামে ডেকে ডেকে আমাকে আর ইমপ্রেস করে করে পাগল করতে হবে না বেগম সাহেবা। আমি কোনো ইমপ্রেস ছাড়াই আপনাদের মাতোয়ারা। এরপর দুজনই একসাথে হেসে উঠল। সানাম চৌধুরী ধীর পায় হেঁটে গিয়ে খাটের ওপর বসিয়ে দিল তার মনোহরিণীকে। তৎক্ষণাৎ খাবারের প্লেট হাতে নিয়ে জিজ্ঞেস করল, তুমি না খেয়েই রুমে চলে আসলে কেন বউ? মামা মামিদের মাঝে বসে আপনারা দুই ভাই কি সব বলছিলেন, আমার ভীষণ লজ্জা লাগছিল। রাত্রিপ্রিয়া শান্ত শিষ্ট লাজুক স্বভাবের মেয়ে, কিন্তু তার পুরোপুরি উল্টো স্বভাবের পুরুষ হচ্ছে তার নেতা সাহেব। এই লোকটার নির্লজ্জহীন লাগাম ছাড়া কথাবার্তায় ক্ষণে ক্ষণে লজ্জে নুইয়ে যায় সে। বউয়ের স্বর উক্তি শুনে মৃদু হাসলো সানাম চৌধুরী। তৎক্ষণাৎ বউয়ের পাশে গা ঘেঁষে বসে পড়ল। আহা, আমার লাজুক লতা হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। এবার হা করো, আমি খাইয়ে দিচ্ছি তোমায়। বরের হাতের খাবার খাওয়ার সুযোগটা মিস করলো না রাত্রিপ্রিয়া। তৎক্ষণাৎ সুযোগটা লুফিয়ে নিল সে। পরোটা আর ডিম অমলেট চিবাতে চিবাতে খাবার প্লেটটা নিজের হাতে নিয়ে নিল। এক টুকরো সেদ্ধ ডিম তাতে সালাদ মিশিয়ে তুলে দিল তার নেতা সাহেবের মুখে। সানাম চৌধুরীর মুখে মুচকি হেসে বিনা বাক্যে সেইটুকুও মুখে নিল। লোকটা হেলদি খাবার ছাড়া সচরাচর কিচ্ছুটি খায় না, খুব বাজ বিচার করে খায়। বউয়ের হাতে খাবার খেতে খেতে মন্ত্রী সাহেব গালে হাত দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তার মনোহরিণীর মুখপানে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে উপচে পড়ছে একরাশ মুগ্ধতা, একরাশ স্নিগ্ধতা। সাধারণ একটা মেয়ের মাঝে যেন অসাধারণ কিছু একটা লুকিয়ে রয়েছে। এই চোখে মুখের দিকে একবার তাকালে গুরুগম্ভীর নেতা সাহেবেরও দৃষ্টি নেশাতে লেগে যায়। শত শত মেয়ে উপেক্ষা করা সানাম চৌধুরী যতবার বইয়ের মুখপানে তাকায় ততবার যেন অজানা দেশে হারিয়ে যায়। এই মেয়েটা অত আদুরে কেন, এত মায়াবী কেন? সত্যি কি এত মায়াবী? বলতে কিছু আছে।
নাকি সে ভালোবাসে বলে এত নজর কাড়া মায়াবী লাগে তাকে? এর উত্তর জানা নেই তার। উত্তর খোঁজার প্রয়োজনও মনে করল না। রাত্রিপ্রিয়া প্রায় সবসময় দেখে আসছে লোকটা তার দিকে সবসময় মুগ্ধ দৃষ্টিতে তাকায়। সে ভেবে পায় না তার মধ্যে কি এমন অলৌকিক জিনিস রয়েছে যা সারাক্ষণ মুগ্ধ হয়ে দেখে তার নেতা সাহেব। এই যে খাবার সময় তার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটা, এতে বেজে অস্বস্তি হচ্ছে তার। মিনিট 5 সময় কেটে গেল। স্বামীকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সপ্তদর্শী মেয়েটা চট করে প্রশ্ন করল, কি দেখছেন অমন করে? তোমাকে। আশ্চর্য, এভাবে দেখার কি আছে? আমি কি নতুন নাকি যেভাবে দেখছেন মনে হচ্ছে আমাকে আর কখনো দেখেননি? সানাম চৌধুরী মৃদু হেসে বইয়ের কাঁধে মাথা রেখে মোলায়েম কণ্ঠে বলা, তুমি আমার কাছে নিত্য নতুন, তোমাকে দেখার অন্ত নেই। রাত্রিপ্রিয়া লাজুক কণ্ঠে শুধালো, যা, আমি কোনো আহামরি সুন্দরী নাকি? আমাকে এভাবে দেখার কিছু নেই। তোমায় দেখছি না তো বউ। তাহলে ডুবেছি। কোথায়? তোমার কাজল চোখের অনন্ত মায়ায়, তোমার ছলাক ছলাক দৃষ্টির চাহনিতে। মরছি পড়ছি ওই দৃষ্টির চাহনিতে, শতবার খুন হয়েছে। ওইখানে তো আটকে আছে সানাম চৌধুরী। লোকটা হৃদয় মাতানো কথায় বিপরীতে রাত্রিপ্রিয়া কি বলবে বুঝে পেল না। সে চুপচাপ অনুভব করছে শুদ্ধ পুরুষের পবিত্র ভালোবাসা। সানাম চৌধুরী বউয়ের এলোমেলো চুলে ঘ্রাণ নিতে নিতে পুনরায় আবার বলা, জানো মনোহরিণী, শুদ্ধ পুরুষ তার শখের নারীর রূপে আটকায় না, পুরুষ আটকায় মায়ায়। প্রেমিক পুরুষ কখনো পদ্মা মেঘনা যমুনা নদীর অথই জলে ডুবে না। পুরুষ ডুবে মরে প্রেয়সীর এলোমেলো খোলা চুলে, প্রেয়সীর শাড়ির ভাঁজে ভাঁজে, তার লেপ্টে যাওয়া চোখের কাজলে, তার হোঁঠাট আর চোখের চাহনিতে। আর যে পুরুষ ডুবে প্রেয়সীর শরীরে ভাঁজে তার রূপের আগুনে, সে পুরুষ প্রেমিক নয়, সে পুরুষ বেস্ট হাজবেন্ড নয়, সে পুরুষ প্রেম কিংবা ভালোবাসতে আসেনি। প্রিয় রূপে এসে করে ছলনা, ভণ্ডামি আর জালিয়াতি। লোকটার মনোমুগ্ধকর ভালোবাসা দেখে চোখে জল চলে এলো রাত্রিপ্রিয়ার। সে কথা বলতে গিয়েও গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছেই না, যা পর্যবেক্ষণ করে সানাম চৌধুরী বউয়ের চোখে জল মুছে দিয়ে কপালে গাঢ় চুমু খেল। এরপর আলগোছে মেয়েটার মাথাটা বুকে জড়িয়ে ধরে বলল, বুঝলে বউ, আমাকে যদি পৃথিবীর হাজারো সুন্দরী নারীর সামনে নিয়ে প্রশ্ন করা হয় এর মধ্যে সবচেয়ে সুন্দরীকে, আমি নির্দ্বিধায় বলবো এর চেয়েও আমার বউ বেস্ট। আমি এটাও জানি তুমি আহামরি সুন্দরী না, তোমার থেকেও বেস্ট কেউ না কেউ রয়েছে। তবুও হাজার রমণীর ভিড়ে তুমি আমার চোখের দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী। এই সত্য কখনো নড়বড়ে হবে না, যেমনটা হয় না আকাশ বাতাস পৃথিবী ও প্রকৃতির নিয়ম। রাত্রিপ্রিয়া আর সহ্য করতে পারল না, আনন্দে ছছর করে কেঁদে স্বামীর বুক ভাসালো। একটা মেয়ের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কি থাকতে পারে? পারে না তো। মেয়েটা অশ্রুসিক্ত নয়নে স্বামীর বুকে মুখ লুকিয়ে ভেজা কণ্ঠে আওড়ালো, নেতা সাহেব, আপনি সব সময় বেস্ট। আপনি বেস্ট সন্তান, আপনি বেস্ট হাজবেন্ড, আপনি বেস্ট ভাই, আপনি বেস্ট নেতা। আপনার মতো কেউ না কেউ হতে পারে না। আমার দেখা পৃথিবীর সেরা পুরুষটি আপনি। এই সেরা পুরুষটি আমার অর্ধাঙ্গ। আমি ভীষণ লাকি, আমার ভাগ্যটা ভীষণ দামি। সানাম চৌধুরী থেমে থেমে হাসলো, বুকে আরো একটুখানি শক্ত করে জড়িয়ে ধরলো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললা, ভালোবাসি মনোহরিণী। ছাদের রেলিং ধরে আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে এক সপ্তদর্শী মেয়ে পরশ। চোখে তার, মুখে তার বিষণ্ণতার ছাপ, বুক ভরা হাহাকার। আকাশের দিকে তাকিয়ে এতক্ষণের চেপে রাখা ভারী ভারী দীর্ঘশ্বাসগুলো ছাড়ছে। এমন সময় পাশের দালানের ছাদ থেকে এক যুবক মৃদু আওয়াজ করে ডাকল, ওই কচি, অমন করে আকাশের দিকে তাকিয়ে কি খুঁজে চলেছ গো? দুরন্ত আকাশের দিকে তাকিয়ে লাভ হবে না গো। আকাশে দুঃখ ছাড়া আর কিছু খুঁজে পাবে না তুমি। জমিনে তাকাও কচি, চোখ মেলে খুঁজে দেখো, জমিনেই লুকিয়ে রয়েছে অমূল্য রতন। যুবকটির কথা কর্ণকুহরে পৌঁছাতে পরশের ধ্যান ভাঙল। শব্দ
অনুসরণ করে সেদিকে তাকালো একবার। কালো রঙের ফর্মাল ড্রেসে পাশের ছাদে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক শ্যাম বর্ণের সুদর্শন যুবক। ছোটের করে তাহার মিষ্টি হাসে। বিরক্ত হলো পরশ, মুখ ঘুরিয়ে নিল। কপালে ভাঁজ হলো যুবকটির। মেয়েটার নীরবতা তার কাছে খটকা লাগলো বেশ। অন্য সময় হলে শক্ত কণ্ঠে 2-4 কথা শুনিয়ে দিত, ছাছার কণ্ঠে বলা, কতবার বলেছি আমাকে এভাবে কচি কচি বলে ডাকবে না নয়ন ভাই। আমার সুন্দর একটা নাম আছে, পরশ আমার নাম। আমি কচি না, যথেষ্ট বড় হয়েছে। মেয়েটার স্বভাবের সাথে এই নিশ্চুপতার নীরবতাটা বড্ড বেমানান। মেয়েটার থেকে কাঙ্ক্ষিত রেসপন্স না পেয়ে নয়ন পুনরায় আবারও মৃদু কণ্ঠে বলল, ওই কচি, কথা বলছো না যে? মনের কোণে অভিমান জমেছে নাকি মন খারাপ তোমার? কিছু হয়নি নয়ন ভাই, এমনিতেই কথা বলতে ইচ্ছে করছে না। জবাব দিয়ে সিঁড়ির কাছাকাছি এসে নিচে নামতে উদ্যত হলো পরশ। নয়ন মেয়েটার আচরণে বিস্মিত হতবাক। যে মেয়ে সারাদিন কথা বলে আজ তার কথা বলতে ইচ্ছে করছে না, ইন্টারেস্টিং ব্যাপার। নয়ন আনমনি কিচিৎ হাসল। সানাম চৌধুরী প্রাণপ্রিয় বন্ধু নয়ন খান, পাশাপাশি বাসা তাদের। দুজন ছোট্ট থেকে একসাথে বড় হয়েছে তারা। নয়ন শহরের নামকরা একজন অ্যাডভোকেট, মাত্রই কাজ ছাড়াই একবার ছাদে এসেছে সে। প্রতিদিন রুটিন মাফিক একবার আসা হয় পাশের বিল্ডিং এর ছাদে কাঙ্ক্ষিত একজন নারীকে দেখার লোভে। এই নিয়মের হেরফের হয় না তার। কখনো তার দেখা মিলে, কখনো বুক ভরা হতাশা নিয়েই চলে যায় পুরুষটি। ছোট্ট পরশের মনে মেঘ জমেছে, সেই দিকে তাকে নয়ন হঠাৎ করে মুচকি এসে বলে উঠল, ঘর পুরলে তো সবাই দেখে, মন পুরলে দেখে কজন? মুখ দেখে যারা মন বুঝতে পারে তারাই তো আসলে স্বজন। জীবনে অনেকেই আসে, শেষ পর্যন্ত থাকে কজন? শেষ মুহূর্ত অবধি যে থেকে যায় সেই তো বন্ধু প্লাস প্রিয়জন। শরীরের খোঁজ তো সবাই রাখে, মনের খোঁজ রাখে কজন? মনের খোঁজ রাখা মানুষটাই যে তোমার প্রকৃত আপনজন। প্রত্যাশিত কিছু হাট স্পর্শকৃত নিদারুণ সত্য কথা শুনে থেমে গেল কিশোরীর মেয়েটার চলন্ত পা। চট করে পেছনে ঘুরে তাকালো সে। কি নিদারুণ সূক্ষ্ম ব্যথা চেপেছে তার বক্ষে। সে তো এই ব্যথা দেখাতে চায় না কাউকে। তবে কি লোকটা কোনোভাবে তার যন্ত্রণা বুঝে গিয়েছে? না, একদমই বুঝতে দেওয়া যাবে না। সবারই তো কিছু গোপন ব্যথা থাকে, তার এটাও না হয় সূক্ষ্মভাবে পড়ে থাকুক মনের কোণে। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে যুবকটির উদ্দেশ্যেই বলা, কিছু বলবেন নয়ন ভাই? বলতে নয়, শুনতে এসেছি। কারণে নয়, অকারণেই তোমাকে দেখতে এসেছি। শতবাহানার মাঝে এক চিমটি চোখের প্রশান্তি পেতে এসেছি। এহেন কথাখানি খুব করে বলতে ইচ্ছে করলেও বলা হলো না যুবকটির। গলার কাছে এসেও মুখ বাক্য পরিণত হলো না। মিনিট সময় অতিবাহিত হলেও কাঙ্ক্ষিত পুরুষটি থেকে জবাব আসলো না কেন? পরশ এখনো জবাবের আশায় সেই দিকে তাকিয়ে আছে, যা দেখে অকারণে মাথা চুলকায় নয়ন। চট করে তার সূক্ষ্ম মস্তিষ্ক কাজে লাগিয়ে কথা বলার বাহানা খোঁজ করল। তৎক্ষণাৎ পেয়েও গেল। আজ অবশ্য একটা কারণও রয়েছে। সকাল 10টায় সানাম চৌধুরীর সাথে দুজন একসাথে বের হবে অফিসিয়ালি কাজে। আগে থেকেই দুই বন্ধু চুক্তি করে রেখেছে। নয়ন একবার হাত ঘড়ি পর্যবেক্ষণ করে নিল, সময় 9টা 40। তৎক্ষণাৎ সিরিয়াস ভঙ্গিতে বলল, সানাম কি করছে কচি? তোমার ভাইকে একটু তাড়াতাড়ি বের হতে বলো। গেটের কাছে আমি অপেক্ষা করছি, তোমার ভাইকে একটু ডেকে দাও। আচ্ছা। ছোট্ট করে উত্তর দিয়ে পরশ নিচে নামলো। ফুস করে শ্বাস ছাড়ল নয়ন। মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে বুকে হাত বেঁধে আনমনি বলল, তুমি অনেক সাধনার কবিতা আমার, আছো গল্পের শুভ সূচনায়। তুমি দূর থেকে দেখা প্রিয় আকাশ আমার, আমি ভালোবাসি শুধু তোমায়। তুমি ভোরের শিশির সন্ধ্যা মালতী আমার, তুমি সহস্র তারার মাঝে চাঁদ। তুমি মন খারাপের মন ভালো আমার, তুমি হাসলেই কেটে যায় অবসাদ। বেডরুমে বসে ফর্মাল পোশাক তৈরি হচ্ছে সানাম চৌধুরী। আজ তার বিশ্রাম করার কথা ছিল, কিন্তু হলো কই? জাতীয় সংসদ থেকে জরুরি তলব। আজ প্রধানমন্ত্রী সংসদ ভবনে জরুরি সভার আহ্বান করেছে। প্রত্যেক সংসদ সদস্যের উপস্থিত কাম্য, অজ্ঞতা যেতে বাধ্য সবাই। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল সানাম চৌধুরী। তার পাশাপাশি দাঁড়িয়ে আছে রাত্রিপ্রিয়া। স্বামীর শার্ট পরার সঙ্গে
সঙ্গে নিচ থেকে শার্টের বোতাম আটকে দিল সে। বিয়ের পর থেকেই এটা প্রতিদিন করে আসছে মেয়েটা। নিজের কাজটুকু সম্পূর্ণ করে কিঞ্চিত সরে দাঁড়ালো। এরই মধ্যে তার হাত ধরে টান দিয়ে নিজের কাছাকাছি নিয়ে গেল সানাম চৌধুরী। প্রেয়সীর পেছন থেকে কোমর জড়িয়ে ধরে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়ালো দুজন। নেতা সাহেব আয়না থেকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার মনোহরিণীকে। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ লোকটাকে আলতো করে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়াতে বলল, কি ব্যাপার নিত সাহেব, এখন আপনার মতলবটা কি? হ্যাঁ, আপনার মতলব সতলব তো ভালো ঠেকছে না। সানাম চৌধুরীর হাতের বাঁধন শক্ত হলো। প্রিয়তমা স্ত্রীর শাড়ি ভেদ করে খোলা পেটে সুশ্রী দিলা খিলখিল করে হেসে উঠল রাত্রিপ্রিয়া। যা দেখে সানাম চৌধুরী দুষ্টু এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার নেতা সাহেব সব সময় রোমান্টিক মোডে থাকে বেগম সাহেবা। তুমি কাছাকাছি আসলেই তাহার বুকে প্রেমের তুফান বয়ে যায়, সারা অঙ্গে রোমান্টিকতা এসে ভর করে, প্রেম প্রেম খেলা করে। ছি, অসভ্য লোক। সানাম চৌধুরী পুনরায় হাসল, বউয়ের ঘাড়ে গভীর চুমুকে বলল, তুমি তো আমায় চরম অসভ্য বানিয়েছো বেগম সাহেবা। জনগণের নেতা সাহেবের ইজ্জত হরণ করেছো তুমি। সেই অপরাধে আমি তোমার নামে মামলা ঠুকবো, আমার বুকের কারাগারে বন্দি করে যাবজ্জীবন কারাদণ্ড দিব। কারাগার যদি হয় আপনার বুক, সেখানে আমি নির্দ্বিধায় আস্ত জীবন কাটিয়ে দিব নেতা সাহেব। বলতে বলতে নিজেও দু হাতে প্রিয় পুরুষটির গলা জড়িয়ে ধরল। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার দেখার সবচেয়ে সেরা পুরুষটিকে। এরই মধ্যে সানাম চৌধুরী তাকে ছাড়লো। চট জলদি বউয়ের শাড়ির আঁচলখানা তাহার মাথায় চাপিয়ে দিয়ে নিজেও পাশে আর একটু চেপে দাঁড়ালো। পরের মুহূর্তে আয়নায় নিজেদের প্রতিচ্ছবিতে দৃষ্টি রেখেই দেখলো, বলা, দেখো বউ, আমাদের দুজনকে একসাথে কি দারুণ বানিয়েছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে একমাত্র সানাম চৌধুরীর জন্য পারফেক্ট করে বানিয়েছে। মাশাআল্লাহ। যদিও আমার বউ আমার চেয়ে সুন্দর, তবে আমিও সুন্দর। আচমকা চমকালো মেয়েটা। নারীটির ঠিক কতটা চোখের প্রশান্তি হলে মানুষ এমন করে বলে তার নেতা সাহেব। না হলে বোধহয় এমন নিদারুণভাবে নিজেকে চেনাই হতো না। মানুষটা শতভাবে শত উপায়ে তাকে চমকে দেয়। এই মানুষটাকে যত দেখে তত মুগ্ধ হয়ে যায় রাত্রে। পরক্ষণই হাসলো রাত্রে। নেতা সাহেবের কপালে আলগোছে গভীর চুমু খেয়ে নিল। অতঃপর তার গাল ছুঁয়ে আদুরে কঞ্চে বলা, আপনিও ভীষণ সুন্দর নেতা সাহেব। যতটুকু সুন্দর হলে আপনাকে ছাড়া রাত্রিপ্রিয়া অপূর্ণ, ঠিক ততটুকু সুন্দর। আমার মনোহরিণী যখন বলেছে আমি সুন্দর, আজ থেকে ধরে নিব পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটি হলাম আমি। রাত্রিপ্রিয়া আহ্লাদি হলো। খানিকটা লজ্জা পেয়ে মুখ লুকালো স্বামীর প্রশান্ত বুকে। তাকে নিজের বুকের সাথে চেপে ধরল সানাম চৌধুরী। মাথায় চুমুকে নেশালো কণ্ঠে শোধালো, তুমি আমার রাত্রিকালের ভোর হওয়া কুয়াশার মতো স্নিগ্ধ ভালোবাসা। তুমি আমার ধোঁয়া ওঠা চায়ের কাপে জমতে থাকা বিন্দু বিন্দু উষ্ণতা। তুমি আমার সন্ধ্যাবেলার জলজল করতে থাকা তারার মেলা। লাজুকলতা, ঠিক এভাবে লজ্জা পেয়ে বৃদ্ধা বয়সেও কারণে অকারণে কাছে এসো। আমি ঠিক তখনও দুরন্ত বালকের ন্যায় আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে নিব তোমায়। এরই মধ্যে দরজায় মৃদু শব্দ করলো পরশ। বলা, ভাই, তোমায় নয়ন ভাই ডাকছে, দ্রুত নিচে যেতে বললো। তৎক্ষণাৎ দুজন দূরে সরে দাঁড়ালো। সানাম চৌধুরী একবার দেয়াল ঘড়িতে পর্যবেক্ষণ করে বলা, হাসছি আমি। পরশ নিঃশব্দে জায়গা ছাড়লো। সানাম চৌধুরীও আর দেরি করলো না। নিজেকে পরিপাটি করে অফিসিয়াল ব্যাগটা হাতে নিল। শেষবার বইয়ের কপালে চুমু খেয়ে বলা, আসছি, সাবধানে থেকো যান। একদম একা একা বাড়ির বাহিরে বের হবে না। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে নক করিও। আচ্ছা, আপনিও সাবধানে থাকবেন নেতা সাহেব। সানাম চৌধুরী মুচকি এসে নিচে নামলো। তার পিছু পিছু রাত্রি মা, চাচি, বোনদের থেকে একে একে বিদায় নিয়ে বের হলো। এরই মধ্যে কয়েকবার সবাইকে সতর্ক করছে সানাম চৌধুরী, কেউ জানি একা একা কোথাও বের না হয়, কোনো সমস্যা হলে তাকে যেন বলে, ইত্যাদি ইত্যাদি। নিজের পরিবার নিয়ে আজকাল ভয় হয় তার। প্রকাশ্যে গোপনে বহু শত্রু আছে তার। নিজেকে নিয়ে ভয় না হলেও বাকিদের নিয়ে সব সময় ভয় থাকে সে। যদিও কেউ স্পেশাল গার্ড ছাড়া সচরাচর বাহিরে বের হয় না, তবুও একটা অজানা ভয় থেকেই যায়।
চৌধুরী বাড়ির বিশাল গেটের কাছে পুলিশ ফোর্স সহ স্পেশাল বডিগার্ডেরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। মন্ত্রী সানাম চৌধুরী এরই মধ্যে গেটের কাছাকাছি কাঙ্ক্ষিত লোকটিকে দেখে সবাই স্যালুট করল। মন্ত্রী সানাম চৌধুরী স্পেশাল গাড়ির ড্রাইভার এসে দ্রুত গাড়ির দরজা খুলে দিল। সানাম চৌধুরী গম্ভীরতা বজায় রেখে নিজের সিটে বসল। নিজের পরিবার বন্ধুদের কাছে সানাম চৌধুরী হাসি খুশি নির্লজ্জ হলেও বাইরের সবাই গুরুগম্ভীর সানাম চৌধুরীকেই চেনে, যে প্রয়োজন ছাড়া একটা কথাও বলা পছন্দ করে না। প্রয়োজনের তুলনায় তাকে সবাই একটু বেশি ভয় পায়। সানাম বসতে তার পাশের সিটে বসলো নয়ন। ড্রাইভার এসে দরজা লক করে নিজের সিটে বসল। স্যারের অনুমতি পেয়ে একে একে সামনে পেছনে মোট 5টা গাড়ি চলতে শুরু করলো। মাঝখানে চকচকে কালো রঙের গাড়িখানায় রয়েছে মন্ত্রী সানাম চৌধুরী। গাড়ি স্টার্ট দিতে সানাম চৌধুরী হাসি মুখে মা বউকে হাতের ইশারায় বিদায় জানালো, কারণ তারা গেটের কাছে দাঁড়িয়ে ছিল। এরই মধ্যে বন্ধুর কাঁধ চাপকে বিরক্তি কণ্ঠে বলল নয়ন, এত দেরি করলি কেন সানাম? জানিস কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি? অলরেডি তোর 10 মিনিট লেট। ঘরে বউ আছে, দেরি তো একটু হবেই, বুঝিসনি ব্যাপারটা? চাপা কণ্ঠে শুধালো সানাম চৌধুরী। নয়ন হাসল। দুই বন্ধু নিজেদের মতো করে সময় কাটাতে লাগলো।